দর্শক মণ্ডলী, রাষ্ট্র ও জনগণের উন্নয়নমূলক অনুষ্ঠান জনতার সামনে আপনাদের সাদর আমন্ত্রণ। এই মুহূর্তে বাংলাদেশ একটি ভয়াবহ ও সংকটময় পরিস্থিতি অতিক্রম করছে, যার বীজ আজ নয় বরং গত এক দশকের বেশি ধরে অঙ্কুরিত হয়েছে। আর তা হচ্ছে দেশব্যাপী কিশোর গ্যাংয়ের উত্থান ও এর প্রসার। 4 বছর আগে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীতে আবারও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রাণ গেল অনন্ত নামে 14 বছরের এক কিশোরের। একই সময়ে যমুনা টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, তৈরি হচ্ছে গ্যাং কালচার। টিকটক লাইকির আড়ালে অপরাধে জড়াচ্ছে কিশোর কিশোরীরা। সময় টিভি তুলে ধরেছে কিশোর গ্রুপে জড়িয়ে পড়ার ভয়ঙ্কর গল্প। আর 2 বছর আগে পটুয়াখালীতে কিশোর গ্যাংয়ের হাতে 2 শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনা। 1 বছর আগে চ্যানেল 24 জানিয়েছে, দমানো যাচ্ছে না কিশোর গ্যাং। 10 মাস আগে যমুনা টিভির প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, সিসিটিভিতে ধরা পড়া কিশোর গ্যাংয়ের হত্যাকাণ্ড। আর 2025-এর এপ্রিল মাসে দীপ্ত নিউজ জানিয়েছে, দেশ জুড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, দায় নিতে হবে রাষ্ট্রের। আমরা যখন বিগত বছরগুলোতে দেশের উন্নয়ন বলতে সুপ্রশস্ত সড়ক ও মহাসড়ক, সেতু ও আকাশচুম্বী অট্টালিকা নির্মাণকে প্রাধান্য দিয়েছি এবং কিছু চিহ্নিত রাজনৈতিক দলের প্রশ্রয় ও সমর্থনে গড়ে ওঠা একটি শ্রেণীর সম্পদ ও তাদের জৌলুসপূর্ণ জীবনযাপন দেখে দেশের সার্বিক উন্নয়ন ঘটেছে বলে বিভ্রান্ত হয়েছে, সেই সময় অনেকটা আমাদের চোখের সামনেই নগর থেকে মহানগর, গ্রাম থেকে মহল্লায় আমাদের পরিবারগুলোতে ব্যাপক পরিবর্তন ঘটেছে। একসময় প্রতিটি পরিবারে মা ও বাবা তাদের সন্তানদের কঠোর নিয়মকানুনের মধ্যে নৈতিক শিক্ষা দিতেন। তারা সুপথে আছে কিনা, লেখাপড়া করছে কিনা সেই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতেন। ছাত্ররা তাদের আদর্শবান শিক্ষকদের কাছ থেকে জ্ঞানার্জন করত। পরিবার ও পাড়ার বয়োজ্যেষ্ঠরাও শিশু, কিশোর ও তরুণদের সঠিকভাবে বেড়ে ওঠার ব্যাপারে সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতেন। আর আজ অনেক ক্ষেত্রেই আমাদের অবহেলা ও ভুলের কারণে সেই পরিবেশ আর নেই। আমার ছোটবেলায় মা ও বাবার কারণে দেশ বিদেশের অনেক বিখ্যাত শিশুতোষ গ্রন্থ পড়ার সুযোগ হয়েছে। বাড়িতে বইয়ের সংগ্রহ ছিল প্রচুর। এছাড়াও 2টি পাঠাগার থেকে বই এনে পড়তাম। আর আমার শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট গ্রেগরিজ হাই স্কুল থেকে সপ্তাহে একটি বই আনার জন্য অপেক্ষা করতাম। আর আজ আমাদের শিশু, কিশোর আর তরুণদের হাতে স্মার্টফোন, যা অনেকটা খোলা জানালার মতো, যার মধ্য দিয়ে অনেক ভালো তথ্যের পাশাপাশি প্রচুর ক্ষতিকারক তথ্য তাদের মনোজগতে স্থান করে নিচ্ছে। তারা যা দেখছে, যা শিখছে, তাই করার চেষ্টা করছে। কখনো তা ভালো, কখনো তা মন্দ। তাদের পাশে তাদের মতোই উদ্ভ্রান্তরা ছাড়া এখন আর তেমন কেউ নেই যে তাকে থামাবে, বুঝাবে। আমরা বিখ্যাত মনীষীদের জীবন আমাদের আদর্শ বলে জানতাম, তাদের নাম ও জীবনী মুখস্থ ছিল। কিন্তু আজ কোন আদর্শহীনতার কারণে এত কিশোর গ্যাং তৈরি হয়েছে, যারা নিষ্ঠুর, নির্মম ও অপরাধ জগতের শক্তিশালী একটি অংশ? আমার মনে হয় কয়েকটি কারণের একটি হচ্ছে, তাদেরকে মহৎ ও আদর্শবান জীবনযাপনের জন্য অনুপ্রাণিত বা পুরস্কৃত করার জন্য তাদের পরিবার ও সমাজে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা তাদের মতো করে তাদের জীবনের আদর্শ ও লক্ষ্য ঠিক করেছে।
অধিকাংশ ক্ষেত্রে একটি স্বাধীন দেশ হঠাৎ করে ধ্বংস হয় না, আর দেশের উন্নতিও কখনো রাতারাতি ঘটে না। ক্ষমতায় যাওয়ার পর একজন রাজনীতিবিদ যদি নিজেই অপরাধ করতে থাকেন আর দেশ ও জনগণের মূল সমস্যাগুলো সমাধানের বিন্দুমাত্র উদ্যোগ না নিয়ে তুচ্ছ বিষয়ে কথা বলে সময় নষ্ট করেন, তাহলে তার দলের ও দেশের সর্বনাশ অনিবার্য। বাংলাদেশের ক্ষেত্রে তাই ঘটেছে, ভবিষ্যতেও ঘটতে পারে। তাহলে চলুন দেখা যাক তুচ্ছ কথা বলে সময় নষ্ট করার বিষয়টি স্বপ্ন রাজ্যে কিভাবে উঠে এসেছে। হ্যালো, কে? আমি মতি, আপনার পিয়ন স্যার। মতি, তুমি তাহলে বাংলাদেশে গেছো? ভালো ভালো, সবাইকে নিয়ে কাজ শুরু করছো আমি যেমন বলছিলাম? না স্যার, যাইতে পারি নাই, আমি এখনো নিউ ইয়র্কে। কি, তুমি যাও নাই কেন? আমি স্যার দেশে না যাইয়া সবাইরা ফোন করে করে উৎসাহ দিতেছিলাম, বলতেছিলাম আমি যে কোনো সময় চুপ করে ঢুকা পড়ুম, তোমরা তৈরি থাকো। হ্যাঁ, তুমি আর আমি কি এক নাকি? না স্যার, এক হব কেমনে? আমিও লোকজনরে তাই বোঝাতে চাইছি যে আপনি আর আমি এক না, কিন্তু ওরা মানে না। ওরা তোমাকে কি বলছিল? ওরা আমারে বলছিল মতি ভাই, নেতৃত্ব দিতে হলে ত্যাগ স্বীকার করতে হয়, কিন্তু আপনি আর আপনার হুকুম দেওয়ানে আলী দুজনে কাপুরুষ। যত সব বেয়াদব ছোট লোক, নিমুখ হারাম। তবে স্যার আমি ওদের উচিত জবাব দিছি, ওদের ভুল ধরাই দিছি। তাই নাকি? বলো বলো, কি বলছো ওই নিমুখ হারামদের? স্যার আমি বলছি আমারে তারা কাপুরুষ বলছে, সেটা নাই ঠিক আছে, কিন্তু আপনারা সেটা বলা ঠিক হয় নাই। আমার এই কথা তারা মাইনে নিছে। বাহ বাহ বাহ, খুব ভালো বলছো। তা তুমি কি যুক্তি দিছো? আমার যুক্তি স্যার মারাত্মক। আমি বলছি যেহেতু আপনি নারী, তাই আপনাকে কাপুরুষ বলা যায় না, তবে ভীতু বলা যায়। বেয়াদব, আহাম্মক, এই তোমার বুদ্ধি? হায় রে, এই দেশের মানুষকে আমি কত কিছু শেখালাম, তারা কি তা মনে রেখেছে? আমি কি বলি নাই, বর্ষাকালে মুরগি কম পারে ডিম, তারই চিন্তায় আমি খাই হিমশিম, কোন জিনিসের কি দাম সবই আমি জানি, আমি শুধু ভুলে গেছি মানুষ সবচেয়ে দামি, মিষ্টি কুমড়ায় হয় বেগুনি, চারিদিকে শুধুই আমার জয়ধ্বনি, সব জায়গায় আমার ছবি, আমার যত বাণী, আমি শুধু ভুলে গেছি নয়তো আমি রানী, প্রেসার কুকারে মাছ কাটা যাবে গলে, দেশের টাকা লুট করি তলে তলে, আবার আমি বসতে চাই ক্ষমতার গদিতে, মারতে চাই আরো মানুষ বন্দুকের গুলিতে, কাঁচামরিচ রোদে শুকালে বর্ষাকালের পানিতে যাবে তা ফুলে, আশা ছিল নোবেল পাবো অভিনয়ে অস্কার, তার বদলে জুটলো লাথি তোমাদের ধিক্কার, কেমন করে বাঁচবে তোমরা আমাকে ছাড়া, গদি হারিয়ে আমি যে পাগল পারা, ধিক 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 এমন দেশের মানুষ, এত দিলাম ডাক নাই কোনো যে হুঁশ, ধিক 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 এমন দেশের মানুষ, এত দিলাম ডাক নাই কোনো যে হুঁশ। আছি আছি জেলে, আছি তোমারই পথ চেয়ে, ওজন গিয়েছে কমে মানুষের রক্ত না খেয়ে। আমিও চেয়ে আছি হে মহান তব পথপানে, মুক্ত হলে শেয়ার বাজার আবার লুটব দুজনে। কি আর লিখব আমি, লেখার কিছু নাই, তোমা বিহনে লেখার প্রেরণা কোথায় পাই। আবার হবে তো দেখা, সে দেখাই শেষ দেখা নয়, হয়তো হাজতে, কারাগারে, নয়তো কাঠগড়ায়। দর্শক মণ্ডলী, অতীতের ভুল ত্রুটি আর ব্যর্থতার ফিরিস্তি তুলে বর্তমানে করণীয় দায়িত্ব এড়ানো যায় না। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, সরকার কিশোর গ্যাংয়ের প্রসার রোধে এখন পর্যন্ত কোনো সার্বিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়নি। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মাঝে মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান প্রশংসনীয়, কিন্তু তা যথেষ্ট নয়। যদি কোনো দ্বিমত থাকে
তাহলে সরকারের যে কোনো কর্মকর্তা যারা প্রতিনিয়ত নানা বিষয়ে নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, তারা একটু সময় করে আমাদের অনুষ্ঠানে অংশ নিয়ে এই অভিযোগগুলো খণ্ডন করতে পারেন। আমরা চাই আপনারা জনতার সামনে কৈফিয়ত দেন। আর যেসব রাজনৈতিক দল ভাবছে দেশের উন্নয়ন করতে হলে আগে ক্ষমতায় যেতেই হবে, তাদের ধারণা ভুল। গতানুগতিক পুরনো ধাঁচের অকার্যকর তর্ক বিতর্কের রাজনীতি বাদ দিয়ে তাদের উচিত সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের কাছে ভোট চাওয়া। তারা ইচ্ছা করলে ক্ষমতায় যাওয়ার আগেই সেই কাজগুলো শুরু করতে পারেন যার প্রতিশ্রুতি তারা সব সময় দেন। যদি এই বিষয়ে আপনাদের কারো দ্বিমত থাকে, তাহলে আসুন না আমাদের অনুষ্ঠানে জনতাকে বুঝিয়ে বলুন যে আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই তাদের জন্য কি করছেন, আর ক্ষমতায় গেলেই বা কি করবেন এবং কিভাবে করবেন। কথা বলার কারণ, গত ফেব্রুয়ারিতে ঢাকার মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালানোর সময় 4 জন পুলিশ অফিসার গুরুতরভাবে আহত হন। পত্রিকার খবরে প্রকাশ, তাদের উপর হামলাকারী 30 থেকে 40 জন কিশোর গ্যাংয়ের সদস্য অতীতে একটি ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতার ছত্রছায়ায় অপরাধ করত। আর ক্ষমতার পালা বদলের পর এখন আর একটি রাজনৈতিক দলের নেতার ছত্রছায়ায় কাজ করছে, যারা আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির। যে রাজনৈতিক দল অপরাধীদের লালন পালন করে, তারা নির্বাচিত হলে জনগণের কোনো লাভ নেই, কারণ তাদের আমলে কিশোর গ্যাং উচ্ছেদ হবে না, বরং আরো শক্তিশালী হবে। 1971-এর পরবর্তী সময়ে সেই যুদ্ধ বিধ্বস্ত দেশে লক্ষ লক্ষ মানুষ যখন স্বজন হারানোর জীবনাশ্রয়ী দুঃখে মুহ্যমান, যখন বদ্ধ ভূমিগুলোতে গণকবরের সন্ধান মিলছে, তখন বেদনার পাষাণ ভার বুকে নিয়ে অপরাজেয় বাংলাদেশ অসীম নীলিমায় তার ডানা মেলার চেষ্টা করছে। বিস্ময়কর হলেও সত্য যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মাত্র 20 দিনের মাথায় 4 জানুয়ারি 1972 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পূর্বসূরি এয়ার বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয়। যার কারণে এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছিল, তিনি ছিলেন দেশপ্রেমিক, অসীম সাহসী, দূরদৃষ্টি সম্পন্ন ও প্রচার বিমুখ একজন মানুষ, যিনি বিচক্ষণতা ও সাফল্যের সাথে মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন নিশ্চিত করেছিলেন, যার নাম এখন খুব কমই উচ্চারিত হয়, অথচ যিনি প্রকৃত অর্থেই বাংলার তাজ, তাজউদ্দিন আহমেদ। তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন, নীল আকাশে সোনার তরী। 1972-এর 4 ফেব্রুয়ারি মাত্র একটি DC-3 উড়োজাহাজ দিয়ে বাণিজ্যিক ভিত্তিতে বিমানের প্রথম আভ্যন্তরীণ ফ্লাইট শুরু হয়। কিন্তু 10 ফেব্রুয়ারি পরীক্ষামূলক উড্ডয়নের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হলে ক্যাপ্টেন খালেক, ক্যাপ্টেন নাসির, ক্যাডেট পাইলট শরফুদ্দিন, ক্যাডেট পাইলট মোয়াজ্জেম ও ক্যাডেট পাইলট মোস্তফা নিহত হন। তাদের অসময়োচিত মৃত্যু সমগ্র জাতিকে শোকাচ্ছন্ন করে। এই বিপর্যয় সত্ত্বেও বিমান এগিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখে। সংগ্রহিত ফকার F-27-এর মাধ্যমে আভ্যন্তরীণ রুটে ও কলকাতা পর্যন্ত বিমানের সেবা সম্প্রসারিত হয়। 4 মার্চ 1972 ঢাকা লন্ডন রুটে বিমানের একটি বোয়িং 707 চার্টার্ড উড়োজাহাজ দিয়ে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয়।
বর্তমানে 30টি গন্তব্যে বিমানের বিভিন্ন ধরনের মোট 21টি উড়োজাহাজ যাত্রী ও পণ্য বহন করছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা। এর সাফল্যের সাথে আমাদের জাতীয় গৌরব ও স্বার্থ জড়িত। কোনো কোনো দেশের বিমান সংস্থার বিপুল সফলতা সেই দেশকে যেমন অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছে, তেমন সেই বিমান সংস্থাকে দিয়েছে ঈর্ষণীয় জনপ্রিয়তা। 2022 সালের 27 জুলাই ঢাকা টরন্টো রুটে বিমান চলাচল শুরু হলে কানাডাবাসী বাংলাদেশিরা গভীর আবেগে উদ্বেলিত হয়ে ওঠেন। সম্প্রতি কানাডা থেকে বাংলাদেশ সফরের সময় ঢাকা টরন্টো রুটে আমি বিমানে ভ্রমণ করি। যাত্রার দিন টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের কাউন্টারে উপস্থিত হয়ে মনে হলো আমি বোধহয় বাংলাদেশেই আছি। যথাসময়ে চেক ইন করে উড়োজাহাজে আরোহণের জন্য যাত্রীদের বসার জায়গায় এসে দেখলাম সোনার তরী নামে বিমানের ড্রিম লাইনার বোয়িং 787 অপেক্ষমান। বিশাল কাঁচের দেয়ালের ভেতর দিয়ে সোনার তরীকে দেখে মনে হলো পৃথিবীতে অন্তত 11টি দেশ আছে যাদের কোনো জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা নাই। সেই দিক থেকে আমরা কত সৌভাগ্যবান। কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বাস করেন এবং তারা খুব স্বাভাবিকভাবেই ভ্রমণের জন্য বাংলাদেশ বিমানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চান। আর আজ আবার সেই সুযোগটি এসেছে দেখে খুব ভালো লাগে। নির্দিষ্ট সময়ে যাত্রা শুরু করার জন্য ককপিটে প্রস্তুতি শুরু হলো। ইস্তাম্বুল পর্যন্ত উড়োজাহাজটি চালানোর দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন তানভীর ও ক্যাপ্টেন এনায়েত, আর সহযোগী হিসেবে ছিলেন ফার্স্ট অফিসার ইসাম। টরন্টো থেকে ইস্তাম্বুল যেতে প্রায় 9 ঘন্টা 20 থেকে 35 মিনিট সময় লাগে। সেখানে 1 ঘন্টা বিরতির সময় ইস্তাম্বুলে অপেক্ষারত ক্যাপ্টেন রাব্বি ও নতুন একদল কেবিন ক্রু উড়োজাহাজের দায়িত্বভার গ্রহণ করেন। সেখান থেকে যাত্রার প্রায় 6 ঘন্টা 20 থেকে 35 মিনিট পর উড়োজাহাজটি ঢাকায় পৌঁছায়। অত্যাধুনিক এই উড়োজাহাজটিতে ইকোনমি ক্লাসে 247টি, প্রিমিয়াম ইকোনমি ক্লাসে 21টি আর বিজনেস ক্লাসে 30টি আসন আছে। বিজনেস ক্লাসে আসনগুলোকে শয্যায় রূপান্তরিত করা যায়। উড়োজাহাজের প্রশস্ত কেবিনে মাঝে মাঝে বর্ণালী আলোর বাহার ছিল মনোমুগ্ধকর। মাটি থেকে 40,000 ফুট উঁচুতেও ওয়াইফাই এর ব্যবহার ও পৃথিবীর যে কোনো জায়গায় ফোন করার সুবিধা ছিল অপ্রত্যাশিত। স্বাদ ও পরিমাণের পর্যাপ্ততার জন্য বিমানের খাবার সর্বশ্রেণীর যাত্রীদের কাছেই খুব প্রিয়। যাত্রার পুরোটা সময় বিমানের কেবিন ক্রুরা অত্যন্ত আন্তরিকতা ও প্রশংসনীয় দক্ষতার সাথে যাত্রী সেবা প্রদান করেছেন। একজন যাত্রী তিনি বিমানের যে কোনো শ্রেণীতেই ভ্রমণ করুন না কেন, তাকে তার প্রাপ্য সম্মান ও সেবা প্রদানে তাদের কোনো কার্পণ্য বা শিথিলতা ছিল না। কোনো যাত্রী যখন খাবার, পানীয় বা কোনো বিষয়ে সাহায্য চেয়েছেন, তখনই কেবিন ক্রুরা তাতে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন। শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ যাত্রী প্রত্যেকের প্রয়োজনের প্রতি তারা সতর্ক দৃষ্টি রেখেছিলেন। এই বিশাল উড়োজাহাজের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হাসি মুখে ধৈর্যের সাথে কয়েকশো যাত্রীকে তারা সেবা প্রদান করেছেন। দর্শক মণ্ডলী, এখন আমরা কথা বলছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের সাথে। বাংলাদেশ বিমানের কাছে জনগণের অনেক প্রত্যাশা। আপনি কি মনে করেন যে বাংলাদেশ বিমান সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছে? যদি করে থাকে তাহলে সেটা কি? আপনারা তো জানেন যে বিমান একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সেই সাথে একটাই কমার্শিয়াল অর্গানাইজেশন অলসো। তো আমরা সবসময় চাই যে দেশের মানুষকে একটি সেফ এবং কমফোর্টেবল জার্নি দেওয়ার জন্যে।
তো সেই জন্য আমরা যেগুলি করেছি যে বিভিন্ন সময়ে আমরা যেসব পয়েন্টেই যাওয়ার চেষ্টা করি সেই সব পয়েন্টে আমরা ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়ানোর চেষ্টা করি যেখানে আমাদের রেমিটেন্স যোদ্ধারা আছেন। এছাড়াও বাংলাদেশি যে কমিউনিটি বিভিন্ন জায়গায় আছে সেখানে আমরা ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়ানোর চেষ্টা করেছি। যেমন রিসেন্টলি আমাদের টরন্টো এই সেক্টরে একটা ফ্লাইট আরেকটা ইনক্রিজ হয়েছে, এখন আমাদের 3টা ফ্লাইট চলছে। রোমে আমাদের আগে ছিল না, এখন যেহেতু বাংলাদেশি কনসেন্ট্রেশনটা বেড়ে গেছে আমরা এখানে 2টা ফ্লাইট এবং আরেকটা এডিশনাল 3টা ফ্লাইট আমরা দিয়েছি। এছাড়াও বিভিন্ন সময়ে আমাদের বাংলাদেশিদের যে রিপাট্রিয়েশনের সময় আমরা সবসময়ই আমরা উদ্যোগী হয়েছি। যেমন এইবার কোভিডের সময় উহানে আমরা ছাত্রদেরকে নিয়ে এসেছি, ওখানে আমরা ওষুধ নিয়ে গেছি। তাছাড়াও আমাদের বিভিন্ন রিপাট্রিয়েশনের সময় লিবিয়া থেকে এবং সুদান থেকে এবং অন্যান্য জায়গার থেকেও আমরা বাংলাদেশিকে এখানে নিয়ে এসেছি। এবং এছাড়াও একদম রিসেন্টলি আমাদের যে ছাত্র যে বিপ্লব, যেটা আমরা জুলাই বিপ্লবে আমরা বাংলাদেশি যেসব ছাত্ররা আহত হয়েছে তাদেরকে আমরা ব্যাংককে এবং সিঙ্গাপুরে বিনা ভাড়ায় স্ট্রেচারে করে আমরা পাঠিয়েছি। স্ট্রেচার পাঠাতে হলে 9টা সিট আমাদের রিমুভ করতে হয় এবং সেটার পুরা পয়সা অ্যারাউন্ড 9 লাখ 10 লাখ টাকা আমরা প্রথম অনেকগুলো জনকে আমরা পাঠিয়েছি এবং পরবর্তীতে আমরা এখনও পাঠাচ্ছি, যেটা আমরা 50% ডিসকাউন্ট দিয়ে আমরা তাদেরকে ক্যারি করছি, যেটার পয়সা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে পেমেন্ট করছে। আমরা জানতে পেরেছি যে বাংলাদেশে বেশ কয়েকটি বিদেশি বিমান সংস্থা ভালো ব্যবসা করছে, বিমান সেই ক্ষেত্রগুলো অধিকার করতে পারছে না কেন? প্রথম যে সমস্যাটা হচ্ছে সেটা হলো আমাদের এয়ারক্রাফট কনস্ট্রেইন। প্রথম দিকে ছিল আমাদের এয়ারক্রাফটগুলি অনেক পুরনো ছিল, আমরা DC-10 এবং অন্যান্য এয়ারক্রাফট ব্যবহার করতাম এবং আমাদের ওই ক্ষেত্রে ডেস্টিনেশনগুলিও কম ছিল। তো আমরা বর্তমানে লেটেস্ট ইকুইপমেন্টস আমরা ব্যবহার করছি, যেটা 777, 787, 900, 737, এইগুলি খুবই লেটেস্ট মডেলের এয়ারক্রাফট। এবং আমাদের ওদের সাথে যেটা হচ্ছে সেটা হলো আমাদের এয়ারক্রাফট কনস্ট্রেন্টের জন্যে আমরা ওই ডেস্টিনেশনগুলি বিভিন্ন ডেস্টিনেশনে আমরা যেতে পারছি না। কিন্তু ওরা যেহেতু অনেক এয়ারলাইন্স আছে যারা এই ইস্যুটাকে ওরা অ্যাডভান্টেজ হিসেবে নিচ্ছে এবং তারা অনেক বিভিন্ন আমাদের বাংলাদেশে ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছে, এটা একটা বড় কারণ। এবং আরেকটা বড় কারণ ওদের যেহেতু ফ্রিকোয়েন্সি বাড়াতে ওরা বাংলাদেশের থেকে বিভিন্ন পয়েন্টসে যেখানে আমরা যাচ্ছি না, যেমন ধরেন ইউরোপিয়ান পয়েন্টসে, বিভিন্ন আফ্রিকান পয়েন্টসে, USA ওয়েস্ট কোস্ট, ইস্ট কোস্টে বিভিন্ন পয়েন্টসে ওরা আমাদের প্যাসেঞ্জারগুলি নিয়ে যাচ্ছে, যার জন্য আমাদের এই ক্ষেত্রে আমাদের মার্কেট শেয়ারটা ওদের থেকে কিছুটা কম। তারপরেও আমরা গত কয়েক বছরে আমরা ওদের সাথে ভালোভাবে কম্পিটিশন করছি। আমাদের ইকুইপমেন্টস নতুন হওয়ার পরে এবং সরকার এবং আমাদের বোর্ডের বিভিন্ন নীতিগত সিদ্ধান্তের ফলে আমরা এখন গত নভেম্বর মাসে আমরা গত 53 বছরের সবচেয়ে বেশি সেল করেছি, 900 কোটি টাকা আমরা সেল করেছি এক মাসে, যেটা গত 53 বছরের এক মাসে সবচেয়ে বেশি। এবং গত মাসেও আমরা 920 কোটি টাকা সেল করেছি এবং আমাদের মার্কেট শেয়ারটা আমরা আস্তে আস্তে বাড়ছে। আমরা আশা করি আমাদের নতুন এয়ারক্রাফট আসলে আমরা আমাদের বিভিন্ন যে রুটগুলি আছে এগুলিকে আমরা এক্সপ্যান্ড করতে পারবো এবং আমাদের মার্কেট শেয়ার বাড়বে এবং আমরা বাংলাদেশি এবং অন্যান্য কমিউনিটিকে আমরা আরও ভালোভাবে সেবা দিতে পারবো। টরন্টো ঢাকা টরন্টো বাংলাদেশ বিমানের যে ফ্লাইট, এটা তো আমাদের জন্য অত্যন্ত গৌরবের ব্যাপার, এটা লাভজনক হতে যাচ্ছে বা হচ্ছে। কিন্তু একই সাথে ইজিপ্ট এয়ারকে বাংলাদেশ বিমান বা বাংলাদেশ সরকার যে ল্যান্ডিং রাইটস দিয়েছে ঢাকাতে, তারা বিমানের সাথে প্রতিযোগিতা করছে, তারা কম পয়সায় নিয়ে যাচ্ছে যাত্রী, মনে করেন কায়রো হয়ে ঢাকাতে নিয়ে আসছে। এক্ষেত্রে কি বিমান তাদের অর্থ হারাচ্ছে না বা আয় হারাচ্ছে না? এটা আপনি কি মনে করেন? আসলে এইটা একটা ব্যবসার একটা পার্ট, যেটা আমরা যারা ব্যবসা এয়ারলাইন্স ব্যবসার সাথে জড়িত তারা এটাকে ডিটেলসভাবে বুঝতে পারবে আর কি। তবুও সাধারণভাবে যেটা বলা হয় যে এটা আমরা যেটাকে বলি 6 ফ্রিডম ক্যারিয়ার, এটা অনেক এয়ারলাইন্স করে এবং আমরাও বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা নেই। প্যাসেঞ্জারের হয়তো এমন একটা দিন হয়তো জরুরি যেতে হতে পারে যেদিন বিমানের ফ্লাইট নেই,
তখন তারা অন্য এয়ারলাইন্স চিন্তা করে, অন্য এয়ারলাইন্স খোঁজে বাংলাদেশে আসার জন্য। এবং সেইভাবে আমরাও কিন্তু মানে অন্যান্য এয়ারলাইন্সের মতো, যে এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে, অন্য এয়ারলাইন্সের মতো আমরাও কিন্তু কিছুটা ক্যারি করি। যেমন আমাদের টোকিও প্যাসেঞ্জার, আমরা কিছু প্যাসেঞ্জার নেপাল থেকে, নেপাল ঢাকা, ঢাকা টোকিও আমরা ক্যারি করি। তো সেই ক্ষেত্রে আমাদের ডেইলি যে 7টা ফ্লাইট আছে সকালবেলা নেপালে, ওইটার সাথে আমরা 3টা ফ্লাইট আরও বিকালে অ্যাড করেছি, যাতে কানেকশন দেওয়ার জন্য টোকিওতে আমরা কিছুটা পাই, এবং ওইটার থেকে আমাদের এডিশনাল যে সিটগুলি খালি যেত ওইটা আমরাই করি। এবং এইটাই সব এয়ারলাইন্সই এইভাবেই ওদের ওই বাকি যে সিটগুলি, ওরা কিন্তু আসলে তাদের প্যাসেঞ্জার কিন্তু ওই টরন্টো থেকে কায়রো পর্যন্ত, কিন্তু তারা ঢাকা আনে কিন্তু ওই যে এডিশনাল যে সিটটা খালি থাকে ওই সিটটা ফিল আপ করার জন্য কিছুটা কম পয়সা হলে তারা নিয়ে আসে। কারণ একজন প্যাসেঞ্জার কেন ডেস্টিনেশনে দূরে যাবে হপ করে, তাদেরকে পয়সা কম না দিলে। এইটি হলো বিজনেস, মানে এয়ারলাইন্সের একটা বিজনেস পলিসি। জনমনে প্রশ্ন যে বাংলাদেশ বিমানে টিকিট বিক্রয়ের ক্ষেত্রে দুর্নীতি আছে এবং সেটা অনেকদিন থেকেই চলছে, সেক্ষেত্রে আপনার অভিমত কি? অনেক কেস আমরা এগুলিকে ডিটেক্ট করেছি, করে বিভিন্ন এজেন্সি এবং বিভিন্ন যারা আমাদের সাথে জড়িত ছিল তাদেরকে বিভিন্ন পর্যায়ে খুবই শাস্তিমূলক ব্যবস্থা আমরা নিয়েছি। এবং রিসেন্টলি আমরা যেটা করেছি সেটা হলো যে এখন থেকে কোনো ব্লকিং সিস্টেম আমরা তুলে দিয়েছি। এখন কোনো ব্লকিং সিস্টেম আর নাই। আপনি যেই সিটটা আমার সিস্টেমে দেখতে পারবেন, সেই সিটটা আপনি ওয়েবসাইটেও দেখতে পারবেন। বাইরে থেকে, মানে যারা ধরেন বাইরে আছে, আমরা ধরুন কানাডা থেকে যদি টিকিট কাটতে চাই বিমান এয়ারলাইন্সে, তাহলে আমাকে কেনেডিয়ান মুদ্রায় সেই টিকিটের মূল্য পরিশোধ করতে হবে। কিন্তু আমাকে সুযোগ দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশি টাকায় সেই টিকিট কেনা। তার ফলে কি বাংলাদেশ বৈদেশিক মুদ্রা হারাচ্ছে না? এই সিস্টেমটা কেন? আসলে এটা হলো ইন্টারন্যাশনালি রেকগনাইজ একটা সিস্টেম। এটা আমাদের যেই দেশ থেকে আপনি টিকিট ইস্যু করবেন বাট ফেয়ার স্ট্রাকচার হবে, সেটা ওই হেডলাইন কারেন্সিতেই ওই দেশের ইসেতেই হতে হবে। বাংলাদেশ বিমানকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? সবাই যেন বাংলাদেশ বিমানকে নিয়ে গর্ব করতে পারে। আমাদের সেবা, আমাদের অন্যান্য যে জিনিস দিয়ে আমরা আরও সুন্দর সেবা দিতে পারি, আমরা আরও ভালোভাবে, যেটা আমাদের অনেক আমরা করেছি এবং আমরা আরও করতে চাই, যেটা অনেক পৃথিবীর অনেক এয়ারলাইন্সের মতো সবাই যেন বলতে পারে যে এটা আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটা আমাদের বাংলাদেশের একটা ন্যাশনাল ক্যারিয়ার। বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার বিএটিসি অধ্যক্ষ শাহানুর আহমেদের সাথে কথা বলবো। জানতে চাইবো যে আপনাদের প্রশিক্ষণ কেন্দ্রে কি কি বিষয়ে ট্রেনিং দেওয়া হয়? বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার, যেটা সংক্ষেপে বিএটিসি, আমাদের এখানে 6টি ফ্যাকাল্টি আছে। যে ফ্যাকাল্টির মাধ্যমে আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি সেগুলো হচ্ছে অপারেশনস টেকনিক্যাল, ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট, কাস্টমার সার্ভিসেস, দেন আমাদের মার্কেটিং অ্যান্ড সেলস, ইঞ্জিনিয়ারিং অ্যারোস্পেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাভিওনিক্স। এই 6টা ফ্যাকাল্টির মাধ্যমে আমরা এভিয়েশন সেক্টরের, আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শুধু নয়, বাংলাদেশে চলাচলরত অনেক এভিয়েশন সেক্টরের ফ্লাইটগুলোর আমরা এখানে ট্রেনিং পরিচালনা করে থাকি বিভিন্ন ধরনের। আমাদের ট্রেনিং সেন্টার সিভিল এভিয়েশন কর্তৃক অনুমোদিত, আর বিশেষত আমাদের এই প্রকৌশল পরিদপ্তর অধীনে যেই ট্রেনিংটা হয় প্রকৌশলীদের জন্য, সেটার জন্য আমরা সিভিল এভিয়েশন 147 আমরা অনুমোদিত, এবং ইয়াজা ইউরোপিয়ান ইউনিয়ন এভিয়েশন সেফটি অডিট, সেটারও আমরা অনুমোদিত। এবং এই ইয়াজা 147 একদম আপনারা বলতে পারেন আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রেনিং প্রদান করে থাকি। এখানে কারা প্রশিক্ষণ নিচ্ছেন? আমাদের বিমানের প্রকৌশলী বিভাগের সব প্রকৌশলীরা এখানে প্রশিক্ষণ গ্রহণ করেন, এবং সেই সাথে আমরা বাইরের কিছু ছাত্রদেরও এখানে ট্রেনিং দিয়ে থাকি। আপনারা জেনে খুশি হবেন যে এরা কিন্তু এই ট্রেনিং সম্পন্ন করার পর এরা দক্ষ জনবল হিসাবে বাইরে ইঞ্জিনিয়ারিং মেইনটেনেন্সের চাকরি তারা পেয়ে থাকে। অতএব আমরা দেশীয় জনশক্তি উন্নয়নের কাজেও কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিএটিসির ইঞ্জিন শপে এসেছি। আমার পাশে আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, তিনি ডিজিএম ট্রেনিং কোয়ালিটি, এবং তার কাছ থেকে আমরা একটু শুনবো যে বিএটিসি কতটা দক্ষতার সাথে
এই ধরনের প্রশিক্ষণ দিচ্ছেন? আপনি যদি একটু বুঝিয়ে বলেন আমাদের। আচ্ছা, আমরা জেট ইঞ্জিনের কথা বলি। আসলে জেট ইঞ্জিন কি? যেটা পিওরলি রিয়াকশন প্রিন্সিপালে থ্রাস্ট তৈরি করে এয়ারক্রাফটকে সামনের দিকে নিয়ে যায়, সেটাকে আমরা বলি জেট ইঞ্জিন। কিন্তু এই জেট ইঞ্জিনের মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে, যেরকম বাইপাস টার্বোজেট, পিওর জেট, টার্বোফ্যান, টার্বোপ্রপ। এই যে 4 ধরনের ইঞ্জিন, কে কোন প্রিন্সিপালে থ্রাস্ট প্রডিউস করে, এই 4 ধরনের ইঞ্জিন আমরা হাতে কলমে এখানে দেখানোর সুযোগ নিয়ে থাকি। যেরকম আমার এই ইঞ্জিনটা হচ্ছে একটা পিওর জেট ইঞ্জিন। পিওর জেট ইঞ্জিন কথার অর্থ কি? এয়ার ইনটেক হবে এখানে, আফটার কম্বাশন পুরো গ্যাসটাই ডিসচার্জ হবে একটা প্যাসেজ দিয়ে, এবং এই এয়ারটা যখন ডিসচার্জ হবে নিউটনস থার্ড ল অফ মোশন অনুযায়ী সে একটা থ্রাস্ট ফোর্স জেনারেট করবে, হুইচ উইল প্রপেল দ্য এয়ারক্রাফট ইন ফরওয়ার্ড ডিরেকশন। যেমন এখানে আরেকটা ইঞ্জিন আছে, এই ইঞ্জিনটা যে এয়ারক্রাফটের নাম ছিল F-27 এয়ারক্রাফট। এটা একটা গ্যাস টারবাইন ইঞ্জিন, যেটা কম্প্রেসরের স্ট্যাটাস হচ্ছে সেন্ট্রিফিউগাল কম্প্রেসর। তারপরে আরেকটু আমরা সামনের দিকে এগোই, এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স 30 এয়ারক্রাফটের অক্সিলারি পাওয়ার ইউনিট। অক্সিলারি পাওয়ার ইউনিট কথাটার অর্থ হচ্ছে ইট প্রোভাইডস ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যাজ ওয়েল অ্যাজ নিউমেটিক পাওয়ার ফর মেকিং অ্যান এয়ারক্রাফট অপারেশন ইন্ডিপেন্ডেন্ট ফ্রম গ্রাউন্ড। কথাটার অর্থ কি? যে একটা এয়ারক্রাফট জেদ্দায় ল্যান্ড করলো, জেদ্দা তো আমার দেশের এয়ারপোর্ট না, সেখানে আমার এয়ারক্রাফটের সাপোর্টের জন্য নিউমেটিক পাওয়ার লাগতে পারে, ইলেকট্রিক্যাল পাওয়ার লাগতে পারে। যদি আমার এয়ারক্রাফটে একটা সার্ভিসেবল অক্সিলারি পাওয়ার ইউনিট থাকে, এর নিজেই ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যাজ ওয়েল অ্যাজ নিউমেটিক পাওয়ার সাপ্লাই দিয়ে এয়ারক্রাফটের অপারেশনটা ইন্ডিপেন্ডেন্ট করে। আমি লুবনা রহমান লিনা, ডেপুটি ম্যানেজার ট্রেনিং, এভিনিক্স। এবার আপনার কাজটা কি এখানে যদি একটু বলেন? আচ্ছা, আমরা এখানে যেটা করি, আমরা যেহেতু জানেন বিটিসিতে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে এভিনিক্স সেকশনে আছি। তো আমরা এখানে বেসিক্যালি এয়ারক্রাফটের ইঞ্জিনিয়ারিং যে সেকশনটা আছে, এয়ারক্রাফটের বিভিন্ন ধরনের কাজ, একটা এয়ারক্রাফট কীভাবে কাজ করে, এই ব্যাপারগুলো একটু ইঞ্জিনিয়ারিংয়ের সাইড থেকে আমরা এগুলো আর কি যারা আসেন, যারা প্রশিক্ষণ নিতে আসেন তাদেরকে আমরা সেগুলো শেখাই বা জানানোর চেষ্টা করি। যে কোনো একটা তথ্য আপনি দেন যেটা এভিএনএক্সের আপনাদের কাছে হয়তো মনে হচ্ছে সহজ, কিন্তু আমাদের কাছে খুব কৌতূহলকর, যেটা আমরা জানি না সাধারণ মানুষ। আচ্ছা, এটা একটা বলতে পারি, যেমন হয় না যে ককপিটে বসে আছেন পাইলট বা ক্যাপ্টেন, উনি আসলে কিভাবে কমিউনিকেট করে। আমরা অনেক সময় শুনি যে এটিসির সাথে যোগাযোগ হচ্ছে, কিভাবে হচ্ছে। এই যে কমিউনিকেশনটা হচ্ছে, এটা আসলে কি হচ্ছে, অ্যান্টেনার মাধ্যমে হচ্ছে কমিউনিকেশনটা, রেডিও কমিউনিকেশন। এটাই আসলে এভিনিক্সের একটা পার্ট। ঠিক আছে, এই যে কমিউনিকেট করছেন, উনি ট্রান্সমিট করছে সিগন্যালটা, আবার যারা এটিসি টাওয়ারে বসে আছেন তারা সেটাকে রিসিভ করছে। এই যে কমিউনিকেশনটা হচ্ছে, হয়তো বা আমরা মনে করি যে হ্যাঁ কথা বলছে, বাট এয়ারক্রাফট তো ফ্লাই করছে, ইট ইজ ইন এয়ার। সো ওখান থেকে কিভাবে কমিউনিকেশনগুলো হচ্ছে, তো এই ব্যাপারগুলোই আসলে আমরা আরো ইন ডিটেলসে আর একটু ভালোভাবে আমরা বোঝানোর চেষ্টা করি। আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে পাইলটদের যে প্রশিক্ষণ দেওয়া হয় সেই ব্যাপারে যদি আপনি আমাদেরকে কিছু বলেন। একজন পাইলট রিক্রুট হওয়ার পরে এখানে মূলত ক্লাসরুম প্রশিক্ষণগুলো দেওয়া হয়, এবং ক্লাসরুম প্রশিক্ষণের পরে সিভিল এভিয়েশনের প্রয়োজনীয় পরীক্ষা তারা অংশগ্রহণ করে। সেখান থেকে উত্তীর্ণ হওয়ার পরে পাইলটদের প্রশিক্ষণের আরও 2টা মেজর ধাপ রয়ে গেছে। একটা সিমুলেটর ট্রেনিং, যেটা বিদেশে অথরাইজ ট্রেনিং সেন্টারগুলোতে করা হয়, এবং সেখান থেকে সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়ার পরে একজন পাইলট ফিরে আসার পরে তার অ্যাকচুয়াল এয়ারক্রাফট ট্রেনিংটা শুরু করা হয়, এবং সেখানেই ট্রেনিংটা সাকসেসফুলি শেষ করার পরেই শুধুমাত্র সে কোনো একটা পার্টিকুলার টাইপ অফ এয়ারক্রাফটে পাইলট হিসাবে কাজ করার জন্য তাকে রেটিং দেওয়া হয় আর কি। তখন সে তার ফ্লাইট পরিচালনার সক্ষমতা অর্জন করে। ক্যাবিন ক্রু কিভাবে অক্সিজেন বটল ইউজ করে যখন প্যাসেঞ্জার অসুস্থ হয়ে যায়, এবং ক্যাবিনে যদি কোনো ফায়ার হয়, মানে আগুন লাগে, তখন ক্যাবিন ক্রু ইনস্ট্যান্টলি 30 সেকেন্ডের মাঝে আপনার এই আগুনটাকে নিভাতে সক্ষম হতে হবে। এটা না হলে পুরো এয়ারক্রাফটে আগুন ছড়িয়ে পড়বে। এছাড়াও আরেকটা ইমার্জেন্সি আছে, যদি জরুরি অবস্থায় বিমান মাটিতে অবতরণ করে, অবতরণের পর প্লেন যখন সম্পূর্ণ থেমে যায়,
এবং ক্যাপ্টেন যখন বলে ইভাকুয়েট ক্যাবিন ক্রু তখনই দরজা ওপেন করে দেয় এবং 90 সেকেন্ডের মাঝে আমাদের যদি 777 হয় 419 জন প্যাসেঞ্জারকে 90 সেকেন্ডের মাঝে বের করে দিতে হয়। দরজাটা ওপেন করার পরপরই স্লাইড ওপেন হয়ে যায়, ক্যাবিন ক্রু কমান্ড দিতে থাকে, সেই কমান্ডের সঙ্গে সঙ্গে সব প্যাসেঞ্জার ইভাকুয়েট হয় এই স্লাইডটা দিয়ে। এই স্লাইডই আবার আমরা পানিতে ব্যবহার করি, এটাকে তখন বলা হয় রাফট। এই স্লাইডে তখন পানিতে যদি কোনো সমুদ্রে পড়ে প্যাসেঞ্জার তখন এটার উপরে উঠে ভেলার মতো ভেসে ওই অ্যাফেক্টেড এয়ারক্রাফট থেকে বিমান থেকে দূরে সরে যায় 200 মিটার্স। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্ব কি কি? এটা ব্রডলি দুটো ভাগে কাজ করে থাকে, একটি হলো সার্ভিস প্রোভাইডার আর একটি হলো রেগুলেটরস। তো সার্ভিস প্রোভাইডারের বেসিক্যালি অনেকগুলো কাজ আছে। ফার্স্টলি লাইক অল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট, এয়ারফিল্ড ম্যানেজমেন্ট, অ্যাপ্রন ম্যানেজমেন্ট, এগুলো করে থাকে। একই সাথে প্যাসেঞ্জারদের কমফোর্ট, তাদের সেফটি, এগুলো এনশিওর করে থাকে। এর বাইরেও আমাদের এয়ারপোর্টগুলোকে কীভাবে আরও ডেভেলপ করে আরও প্যাসেঞ্জার উপযোগী করা যায় সেগুলোর জন্য কাজ করে থাকে। আর সেকেন্ড যে পয়েন্টটি সেটি হচ্ছে রেগুলেটর হিসাবে খুবই গুরুত্বপূর্ণ। এই রেগুলেটরের মেইন কাজ হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন অনুযায়ী যে স্ট্যান্ডার্ড দিয়েছে সেই অনুযায়ী আমাদের এই সিভিল এভিয়েশনকে মেনে চলা। তো এর প্রথম কাজটা হলো লাইসেন্সিং নিয়ে, সার্টিফিকেশন, লাইসেন্সিং বা যে কাজগুলো আমরা করে থাকি সেগুলো করে থাকি। এর বাইরে আরেকটা কাজ থাকে আমাদের যতগুলো ট্রেনিং অর্গানাইজেশন আছে সেগুলোকে অ্যাপ্রুভাল দেওয়া এবং এগুলোকে বাৎসরিক আমাদের ইন্সপেকশন করা, অডিট করা। এর বাইরেও আমরা যেটা করে থাকি এয়ার সার্ভিস এগ্রিমেন্ট, বিভিন্ন দেশের সাথে আমাদের যে বিমানগুলো যায় সেগুলো কিন্তু এই এয়ার সার্ভিস এগ্রিমেন্টের মাধ্যমে কিন্তু আমরা করে থাকি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আমাদের একটা অডিট ফেস করতে হয়, যেটা ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের আর তত্ত্বাবধানে। জালিয়াতির মাধ্যমে অন্তত একজন হলেও বিমান চালানোর লাইসেন্স লাভ করেছিলেন বিমানের প্রশিক্ষার্থী বিমান চালক হিসেবে। সেক্ষেত্রে আপনারা কি ধরনের ব্যবস্থা নিয়েছেন? কেউ যদি কোনো লাইসেন্স নিয়ে থাকে তো আমাদের রেগুলার সার্ভেলেন্স আছে, অডিট আছে, ইন্সপেকশন আছে, তার মাধ্যমে কিন্তু সহজে আমরা বের করে ফেলতে পারি যে কেউ নিয়মের ব্যত্যয় করে লাইসেন্স পেয়েছে। এবং যখনই তাকে আইডেন্টিফাই করে দেওয়া হয় সাথে সাথেই আমাদের সিভিল এভিয়েশন রুলস এবং সিভিল এভিয়েশন অ্যাক্টে তার লাইসেন্সকে রিভোকড বা ক্যান্সেল করে দেওয়ার সুযোগ আছে। শুধু তাই নয়, এই ধরনের কোনো কমপ্লেন পেলে আমাদের এখান থেকে একটি ইনভেস্টিগেশন কমিটি করা হয় এবং ইনভেস্টিগেশন কমিটির সুপারিশ অনুযায়ী তার বিরুদ্ধে কিন্তু দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। সেখানে জেল এবং জরিমানা দুটোই কিন্তু আছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ পার্সন সঞ্জিদা পারভিন উর্মি, বিমানের ক্রু একেবারে ধরেন প্রাথমিক পর্যায়ে যে শুরু করছে বা একটু ওনাদের কাজের পরিধিটা কি কি ধরনের কাজ আছে আপনাদের? অ্যাকচুয়ালি আমাদের মেইন কাজ হচ্ছে সেফটি। একটা প্যাসেঞ্জারকে সেফলি তার ডেস্টিনেশনে পৌঁছায় দেওয়া আমার মেইন কাজ। পাশাপাশি তাকে কমফোর্ট, আতিথেয়তা দিয়ে আমরা চেষ্টা করি হোমলি একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে। রেমিটেন্স যোদ্ধা ওরা অনেক কান্নাকাটি করে প্লেনে উঠে, মাত্র বিয়ে করেছে, চলে যাচ্ছে। সো আমরা এই জিনিসগুলো ফিল করি, তাদের সাথে কথা বলি, শুনি উনি কতদিনের জন্য যাচ্ছে, কোন কাজে যাচ্ছে। পাশাপাশি আমরা সার্ভিসটা দেই এবং তার কোনো শারীরিক কোনো সমস্যা হচ্ছে কি না ওটা খেয়াল করি। অ্যাকচুয়ালি ফ্লাইটে উঠলেই নিজেকে খুব শান্ত রাখতে হয়। অনেক রকম সিচুয়েশন আমাদের ফেস করতে হয়। প্যাসেঞ্জার, বিশেষ করে আমার লাইফে যেটা হয়েছে, আমার হাতে প্যাসেঞ্জার মারা গেছে। আমি একটু ডিক্লেয়ার করতে পারি না সে ডেট। হ্যাঁ, আমি চেষ্টা করছি, আমার ক্রুরা অক্সিজেন নিয়ে আসছে বাট সে ফ্লো করছে না। তারপর আমি ফিল করছি সে বেঁচে নেই, কিন্তু আমরা প্যাসেঞ্জারকে আশ্বস্ত করছি। কোনো চ্যালেঞ্জ এসছে আপনার ব্যক্তি জীবনে যখন আপনি দায়িত্ব পালন করবেন নাকি আপনার ব্যক্তিগত বিষয়টি দেখবেন, এরকম একটি কোনো চ্যালেঞ্জ এসছে কখনো? আমার আম্মা যেদিন মারা গেলেন ঠিক তার একদিন পরেই আমাকে ইউনিফর্ম পরে ফ্লাইটে যেতে হয়েছে। সো আমাকে অফিস থেকে জানানো হলো যে তোমাকেই যেতে হবে, ওটা একটা ইম্পর্ট্যান্ট ফ্লাইট ছিল, এই জায়গায় আমরা আর কোনো ক্রু পাচ্ছি না, সো তুমি মেন্টালি রেডি হও। তারপর আমার আম্মার কথা মনে পড়লো যে না, আমার আম্মা বেঁচে থাকলে উনি যতই অসুস্থ থাকতেন উনি বলতেন যে না, চলে যাও, ইউনিফর্ম পরো, আমি ঠিক আছি। তো এই কথাটা আমার মনে পড়লো, আমি রেডি হলাম, আমি ফ্লাইটে চলে গেলাম।
ফ্লাইটে যাওয়ার আগে আমি খুব আপসেট ছিলাম অ্যাকচুয়ালি। যখন আমি ইমিগ্রেশন ক্রস করলাম, ফ্লাইটে উঠে গেলাম, প্যাসেঞ্জারের সামনে যে আমি সব কিছু ভুলে গেলাম। আমার আম্মা যে পৃথিবীতে নাই, আমি যে মাত্র তাকে দাফন করে আসছি, মানে একদমই আমি ভুলে গেলাম। প্যাসেঞ্জারের সাথে হাসছি, কথা বলছি, সার্ভিস দিচ্ছি। যখন আমি হোটেলে ব্যাক করলাম তখন আমি এটা রিকালেক্ট করলাম আমি কি করলাম। হ্যাঁ, সো আমি ইউনিফর্ম পরার পরে শুধু আমি না, আমাদের প্রত্যেকটা ক্রিউ, ও যখন আমরা ট্রান্সপোর্টে উঠি অনেকে বলে মাথা ব্যথা করছে, শরীরটা আজকে ভালো না, কিন্তু যখন আমরা এয়ারক্রাফটে উঠে যাই বেমালুম আমরা ভুলে যাই। এত দায়িত্ব কর্তব্য, এত কাজ থাকে যে নিজের অসুস্থতার কথাও আমাদের মনে থাকে না। দর্শক মণ্ডলী, অনেকের এই স্বপ্ন যে পাইলট হব, অন্তত আমার তো ছিল, এবং আমি কাগজের প্লেন অনেক উড়িয়েছি, কিন্তু পাইলট হতে পারিনি। পাইলট সবাই হতে পারে না, তারা একটা ভিন্ন ধরনের মানুষ, যাদের অনেক বুদ্ধিমত্তা আছে, যাদের অনেক ত্যাগ আছে, অনেক তিতিক্ষা আছে। আমাদের গৌরব তারা, বাংলাদেশ বিমানের পাইলট হিসেবে সারা বিশ্বে তাদের নাম। এরকম দুজনকে আজকে আমরা আমাদের স্টুডিওতে নিয়ে এসেছি, ক্যাপ্টেন তানভীর এবং ক্যাপ্টেন এনায়েত। আপনারা পাইলট কেন হলেন? আমার আসলে চাইল্ডহুড ড্রিমই ছিল, সিন্স আই ওয়াজ ব্রট আপ ফ্রম এ পাইলট ফ্যামিলি। আমার বাবা একজন পাইলট ছিলেন। ইনফ্যাক্ট হি ওয়াজ এ মিলিটারি পাইলট সিন্স ব্যাক ইন 1947। Thereafter উনি পাকিস্তান এয়ারফোর্সে ছিলেন, দেন পিআইতে ছিলেন। ছোটকাল থেকেই আসলে ওনাকে দেখেই আমার এই প্রফেশনে আসার একটা ইচ্ছা ছিল। তাহলে আপনার কথা শুনি। আমার পাইলট হওয়ার কাহিনিটা আবার ক্যাপ্টেন এনায়েতের চেয়ে একটু ভিন্ন। 71 সালে যখন যুদ্ধ হয়, আমার বাবা সরকারি চাকরিতে ছিলেন, তার পোস্টিং ছিল ফরিদপুরে, এবং আমার কিছু ডগ ফাইট দেখার সুযোগ হয়েছিল ওই সময়। এবং যেটা হয় যে কিছু কিছু ঘটনা স্বাভাবিকভাবে মনে দাগ কেটে থাকে, তো ওটার থেকে আমার মূলত ফ্লাইংয়ের প্রতি একটা আকর্ষণ জন্ম নেয়। একজন পাইলটের পিছনে তার পুরো পরিবারই থাকে। অবশ্যই অবশ্যই, বেশিরভাগ সময়ই আপনার যদিও কথা দেওয়া থাকে যে হ্যাঁ আসবো, এসে অমুক দাওয়াতে যাব বা অমুকের অনুষ্ঠানে যাব, এগুলা আসলে শেষ পর্যন্ত হয়ে ওঠে না। আমাদের সবারই হচ্ছে, যেমন আমার সবচেয়ে ঘনিষ্ঠ কাজিন যে আমার ছোটো খেলার ছোটো ছেলে, সে ডাক্তার মারা গেছে গত বছর 25শে জানুয়ারি। সেদিনও ও হসপিটালে ছিল, আমার ফ্লাইটে যেতে হবে, গাড়ি চলে আসছে, ইউনিফর্ম পরা, আমি এক পায়ে জুতা পরা, আর এক পায়ে যখন জুতা পরছি তখন আমার ওয়াইফ ফোন করে জানালো যে ও তো আর নাই। সো কিন্তু আমাকে তখন কিন্তু চয়েস করে নিতে হয়েছে যে ডিউটি ফার্স্ট নাকি মানে ফ্যামিলি রেসপন্সিবিলিটি। স্বাভাবিকভাবেই আমাকে এতগুলো প্যাসেঞ্জারকে বসায় রেখে যাওয়া সম্ভব ছিল না। সো আমি ফ্লাইটে গেছি, এবং সত্যি কথা বলতে কি কান্নাটা শুরু করছি হোটেলে পৌঁছানোর পরে, এতক্ষণ চেপেছিলাম। সো এইরকম স্যাক্রিফাইসগুলো করতে হয়, এটা আমরা করলাম। এই সাথে আরও একটা জিনিস বলে রাখি, যখন আমাদের কোভিড হলো তখন কিন্তু আমরা আপনার এই পিপি পরে ঘন্টার পর ঘন্টা ফ্লাই করছি, করে যে বিদেশ থেকে যেখানে যেসব জায়গায় বাঙালি প্যাসেঞ্জার আটকা পড়ছে তাদেরকে নিয়ে আসছি। আবার আমরা নিজেরা, আমি নিজেও কয়েকবার গেছি, একাধিকবার চায়নায় গেছি ওই মেডিসিনগুলো নিয়ে আসতে, ভ্যাকসিনগুলো নিয়ে আসতে, এনে বাসার ভিতর এসে ফ্যামিলি থাকতো একদিকে, আর আমরা নিজেরা কনফাইন্ড থাকতাম একদম আলাদা রুমে। এবং খাওয়া দাওয়ার নিয়ম ছিল আসামিদের মতো, বাইরে ট্রেতে করে খাওয়া রেখে নক করে যেত। কিন্তু বলার উদ্দেশ্য হলো এটা যে তাদের লাইফও কিন্তু আমরা রিস্কে ফেলছিলাম, কারণ কোনো গ্যারান্টি নেই যে আমার কাছে আমি যতই সাবধান হই না কেন তারপরও যে তারা কেউ আক্রান্ত হবে না। আমরা পাইলটদের ভিতর অনেকেই আমরা একাধিকবার কোভিডে আক্রান্ত হয়েছে, কিন্তু আমরা দায়িত্ব ছেড়ে দিয়ে পিছিয়ে আসিনি কখনো। তাহলে আপনার কথা শুনি এবারে। আমি স্যারের সাথে 100% একমত। আমরা আসলে আমাদের এই দায়িত্ব পালন করার জন্য যে রেসপন্সিবিলিটি নিয়ে আমরা আসলে চাকরি করছি, এটার সাথে আমাদের এট দ্য সেম টাইম ফ্যামিলির যে স্যাক্রিফাইসটা ফ্রম আওয়ার এন্ড অ্যান্ড অলসো ফ্রম আওয়ার ফ্যামিলি পার্ট, এটা আসলে ভাষায় বোঝানোর মতো না। বছরখানেক আগে আমার বাসায় ইনফ্যাক্ট আমার 4 ছেলে, তো সে সময় আমার 3 ছেলে ঢাকায় ছিল, 3 জনেরই জ্বর, ইনক্লুডিং মাই মিসেসেরও জ্বর। অ্যান্ড এমন জ্বর মানে দে নিড সাম সাপোর্ট, হ্যাঁ, প্যারেন্টস সাপোর্ট। এখন
আই হ্যাড এ ফ্লাইট রাত্রেবেলা অ্যান্ড ওই সময় রাত্রেবেলা আমাদের কোনো স্ট্যান্ড বাই ক্রু ছিল না। আমি যে বলবো যে আমি ফ্লাইটে যেতে পারবো না বিকজ অফ মাই দিস ইস্যু, ফ্যামিলি ইস্যু, নিচ থেকে আসলে জিনিসটা আসে না। আই হ্যাড টু চেক মাই সেলফ, আই মিন হোয়াট উড বি দ্য অল্টারনেট, যে এই ফ্লাইটটা যদি না যায়, ইটস এ ফুল ফ্লাইট ছিল, ইফ আই এম নট রং দ্য ফ্লাইট ওয়াজ টু মাস্কাট ছিল, অ্যান্ড প্রায় 350 প্যাসেঞ্জার। এই ফ্লাইটটা যেতে পারবে না, হয় ফ্লাইটটা আনসার্টেন টাইম ডিলে করতে হবে, ইট উড বি এ হিউজ ক্যাওয়াস। সো আই হ্যাড টু কনভিন্স মাই মিসেস যে আমি যাচ্ছি, আল বি ব্যাক ইন 2 days, সামওয়ান উইল টেক কেয়ার, পরিবারে কেউ বা। সো দিজ আর দ্য থিংস দ্যাট উই প্রিটি অফেন উই ফেস, উই স্যাক্রিফাইস। এরকম অনেক ইনসিডেন্ট আছে। ঈদের প্রোগ্রাম আছে, আমার মনে হয় আমি অ্যাজ অফ টুডে আই এম সার্ভিং বিমার ফর লাস্ট 23 years, 23 বছরে ধরেন 2টা করে হলে 46টা ঈদ। আমার মনে হয় আমি 10টা ঈদও ফ্যামিলির সাথে করতে পেরেছি। তাহলে তো মনে হচ্ছে পাইলট হওয়া খুবই ডিফিকাল্ট একটা বিষয়, তাই কি? ভেরি হার্ড ওয়ার্কিং, ইটস ডেফিনেটলি ভেরি ইন্টারেস্টিং, আপনার চ্যালেঞ্জিং অ্যান্ড ডিমান্ডিং জব। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে আমাদের যে ভেগোরাস ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে আমরা যাই, স্টার্টিং ফ্রম আওয়ার ক্যাডেটশিপ, ওই ট্রেনিংয়ে যদি আমরা ডিসিপ্লিন না থাকি, one person have to be very disciplined, and আমাদের টাইম ম্যানেজমেন্ট করতে হবে ঠিক মতো, অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ দ্য প্যাশন ফর দ্য এভিয়েশন। আমি এনায়েতের মতো একই কথা বলবো, যেটা প্রচুর লেখাপড়া এবং প্রচুর শ্রম সাধনার ব্যাপার। আমি আপনার সামনে যেটা বসে আছি এটা কিন্তু ফিনিশড প্রোডাক্ট, কিন্তু এর পিছে যে ত্যাগ বা অন্যান্য জিনিসগুলো, শ্রম, এগুলা আসলে না দেখলে বোঝা যায় না। আমার মার একটা কথা দিয়ে বলি আর কি, আমি যখন বিমানে ঢুকে যখন ক্যাডেট অবস্থায় লেখাপড়া করতাম, তখন আমার মা একদিন বলছিল যে তুই যদি এর অর্ধেক চেষ্টা ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েটে করতিস, তাহলে তো আমার বাসায় এখন একটা স্ট্যান্ড করা ছেলে থাকতো। আসলে শুধুই না খাওয়া ছাড়া বাকি সময় দেওয়া যায় না। এভিয়েশনের ওইটাও বলে রাখি এই অবসরে যে আমাদের যারা পাইলট হতে চায়, আমি সবাইকে অবশ্যই উৎসাহ দেবো আসার জন্য, বাট মনে রাখা উচিত যে এভিয়েশন কিন্তু বিজ্ঞান ভিত্তিক। সো বিজ্ঞানের 2টা ট্রেড এখানে খুব ইম্পর্টেন্ট, 2টা লাইন। একটা হলো আপনার পদার্থবিদ বা ফিজিক্স, আর একটা হলো অঙ্ক বা ম্যাথমেটিক্স। এই 2টাতে আপনাকে যথেষ্ট সিনসিয়ার হতেই হবে। আমার একটা বিষয়ে কৌতূহল আছে, সেটা হচ্ছে বিমানে যখন বাজ পড়ে, সেটা বিমান মানে সবাই রক্ষা পায় কিভাবে? বেসিক্যালি আমরা যখন আমাদের ওয়েদার রাডার থাকে, যে একটা রাডার যেখানে আমরা সামনে আমাদের একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত কী ওয়েদার আছে, কী ধরনের অ্যাডভার্স ওয়েদার আছে, সেটা আমরা কীভাবে অ্যাভয়েড করবো, সেটা আমাদের একটা প্ল্যানিং থাকে। বাসা বাড়িতে বাজকে অ্যাভয়েড করার জন্য একটা যেমন থাকে, আর্থিংয়ের সিস্টেম থাকে ছাদে। এয়ারক্রাফটের মধ্যেও উইংয়ের এটাকে বলি আমরা স্ট্যাটিক ডিসচার্জ উইক্স। তো বাজ যখন পড়ে তখন ওই স্ট্যাটিক ডিসচার্জ দিয়ে ওটা অ্যাটমসফিয়ারে ছেড়ে দেয়, বের হয়ে যায়। এয়ারক্রাফটের ভিতরে তখন ওই জিনিসটা আর থাকে না, সাস্টেন করে না। এভাবেই ওই বাজ জিনিসটা আসলে প্লেনে পড়লেও ওটা বের হয়ে যায়। আমরা যারা সাধারণ যাত্রী, তাদের মনে একটা ধারণা আছে, সেটা হচ্ছে যে যদি একদম পালকের মতো হালকা হয়ে প্লেনটা অবতরণ করে তখন সবাই তালি দেয়, মানে একটি স্মুথ ল্যান্ডিং। আর যদি একটু শক্তভাবে মাটিতে স্পর্শ করে, মানে হার্ড ল্যান্ডিং, তখন সবাই একটু মানে এটা কেমন হলো। আসলে ব্যাপারটা কি, কেন এরকম হয়? এইটা অনেক সময় হয়ে যায় কি যে লাস্ট মিনিটে আগে মানুষের কথাটি বলি, এটা তো আমার হাতের উপরে। তো কোনো সময় দেখা যায় যে হয়তো হাতটা একটু জোরে টান লেগে গেল, পড়ে গেল। কিন্তু অন্য একটা জিনিস যেটা হয় যে নিচের দিকে অনেক সময়, বিশেষ করে গরমের সময় হাই অল্টিটিউড এয়ারফিল্ডগুলোতে, এইখানে বাতাস যেটা থাকে, প্লেনের পাখাটা তো অনেক বড়, এর তলায় বাতাসটা আটকা পড়ে, এটাকে কুশনিং এফেক্ট হয়। এই সময়টাতে যে দেখা যায় যে অনেক সময় স্মুথলি বসতে চায় না। আবার কোনো ক্ষেত্রে আমরা নিজেরাই জোর করে প্লেনটা জোরে ফেলি। যেমন ধরেন যদি রানওয়ের উপরে পানি জমে থাকে, তাহলে কিন্তু পানিটা স্টিলের প্লেটের মতো হতে পারে, যার জন্য চাকা এবং রানওয়ে হয়তো স্পর্শ করবে না, তখন কিন্তু ব্রেক কাজ করবে না। তখন আমাদের ইন্টেনশনই থাকে যে আমি এমনভাবে ফেলবো পানিটা যেন ছিটকে যায় এবং চাকাটা যে সরাসরি রানওয়েতে হিট করে। আমাদের সাক্ষাৎকার দেওয়ার জন্য
দর্শকদের পক্ষ থেকে, বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে মানে জানাচ্ছি আমাদের কৃতজ্ঞতা, এবং আপনারা আমাদের গর্ব, বাংলাদেশের পতাকাবাহী। এর চেয়ে আর কি বলবো, আপনাদের সবার জন্য আমাদের অন্তর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা। 1973-এ 16 বছর বয়সে বিমানের জানালা দিয়ে স্বাধীন বাংলাদেশকে দেখে আবেগে আপ্লুত হয়েছিলাম। সেই সময় থেকে ভ্রমণের জন্য বহুবার যখনই সম্ভব হয়েছে আমি বিমানকেই বেছে নিয়েছি, যাতে অতি সামান্য হলেও আয়টা বিমানেরই হয়। বিমানের প্রতি এই আবেগের কারণেই এখনো আমার সংগ্রহে রেখে দিয়েছি বহু পুরনো বেশ কিছু প্লেনের টিকিট, যা দেখলেই অতীতের সোনালী দিনগুলো মনের ছায়াপথে ভেসে ওঠে, ভালো লাগে। দর্শক মণ্ডলী, অনেক প্রতিকূলতা অতিক্রম করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ এক নতুন দিগন্তের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে। গত বহু বছর ধরে বিমানের উপর ক্ষতিকর রাজনৈতিক হস্তক্ষেপ ও এটি পরিচালনার ক্ষেত্রে স্বজনপ্রীতি, দুর্নীতি, অব্যবস্থা, আর্থিক ক্ষতি সবকিছু বিমানকে শৃঙ্খলিত করে রেখেছিল। বিমান এখনো সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়, কিন্তু বর্তমানে যারা এর দায়িত্বে আছেন তারা বিমানকে মর্যাদা ও সাফল্যের শিখরে নিয়ে যেতে বদ্ধপরিকর। তারা কোন ধরনের দুর্নীতি বা অবহেলার কাছে নতি স্বীকার করতে রাজি নন। আপনাদের একজন হিসেবে আমি বলতে চাই, আসুন না দল, মত, হিংসা, বিদ্বেষ, মান অভিমানের আত্মঘাতী সংঘর্ষের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় স্বদেশকে শক্তিশালী করি। আসুন আমরা সবাই সর্বশক্তি দিয়ে বিমানকে বিশ্বের অন্যতম সফল ও জনপ্রিয় প্রতিষ্ঠানে রূপায়িত করি, সারা বিশ্বে সম্মানিত করি।